ভিউয়ার্স, আমি আবারও আপনাদের সামনে আসলাম টেন্স নিয়ে। কেন বলতেছি টেন্স? কারণ টেন্সেরই আর একটা পার্ট, সেটা হচ্ছে কি ভয়েস। আসলে টেন্স ও ভয়েস, ভয়েস ও টেন্স। ভয়েস মানে হচ্ছে কি বাচ্য, বাচ্চকে যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করি তাহলে হচ্ছে কি কণ্ঠস্বর। তার মানে কিন্তু এইরকম না, এইরকম না, এটা হচ্ছে কি মানে টেন্সটা হচ্ছে অ্যাকশন, ভয়েসটাও অ্যাকশন, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে কি সাবজেক্ট সরাসরি উপস্থিত থেকে যে কাজটা করে সেটা হচ্ছে টেন্স। আবার সাবজেক্ট উপস্থিতি মানে সাবজেক্টের উপস্থিতি কোনো দরকার নেই, অর্থাৎ কাজটি হয়েছে কিনা সেটার যখন গুরুত্ব বেশি প্রকাশ পায় তখন হচ্ছে ভয়েস। কিন্তু আমরা যদি গ্রামার সঠিকভাবে বুঝতে যাই তাহলে টেন্স বা ভয়েস এই হিসাবে এখন আর আমরা যাব না। আমাদের হিসাব হচ্ছে কি, আমরা বলি ভয়েস হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হচ্ছে কি অ্যাক্টিভ, আর দুই নম্বরে হচ্ছে কি প্যাসিভ। আমরা যে টেন্স শিখলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ টেন্সে কর্তা বা সাবজেক্ট নিজে উপস্থিত থেকে সরাসরি কাজটি করেছে। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি প্যাসিভ ফর্ম। এই প্যাসিভ ফর্মে কাজটা হয় হচ্ছে গুরুত্বপূর্ণ। আবার যদি সংজ্ঞাগত দিকভাবে যাই তাহলে বলতে হবে কোনো কাজের যখন সাবজেক্ট জানা যায় না তখনই হচ্ছে প্যাসিভ ফর্ম বা ভয়েস ব্যবহার করতে হয়। তো আমার কাছে এখানে গুরুত্ব হচ্ছে যে কাজটি হওয়া, মানে কে করেছে তাতে কিছু যায় আসে না। আমি বললাম যে এখানে ইংরেজি শেখানো হয়, তাহলে কি এখানে ইংরেজি শেখানো হয়, গুরুত্বটা পাচ্ছে হচ্ছে ইংরেজি শেখানোর উপর। কাজটা কে করেছে তা কিন্তু গুরুত্ব পাচ্ছে না, যে কেউ হতে পারে সেটা। আবার যদি বলি যে আমি ইংরেজি শেখাই তাহলে কিন্তু আমি সরাসরি উপস্থিত থেকে তারপরে ইংরেজি শেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে অ্যাক্টিভ। তো এই ভয়েসটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে একটা গঠন দিয়ে আমরা করতে পারবো। সেটা হচ্ছে যেমন এই একটা গঠন দিয়ে করা যায়, সেটা হচ্ছে অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম। এরপরে হচ্ছে অক্সিলারি, এরপরে ভার্বের থার্ড ফর্ম, এরপরে বাই, এরপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি তাহলে আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। এবার তাকিয়ে দেখো, সেটা হচ্ছে কি বলছি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাই না? এখন আমাকে কিন্তু অবজেক্ট আগে ভালো করে বুঝতে হবে যে হোয়াট ইজ অবজেক্ট। যেমন আমি একটা সেন্টেন্স লিখবো, সেটা হচ্ছে কি হি ইটস রাইস। এখানে দেখো হি সাবজেক্ট, কি খায়, রাইস খায়। হোয়াট, তাহলে আমাকে মনে রাখতে হবে হোয়াট এবং হুম এটা দ্বারা প্রশ্ন করলে যেটাকে পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। মানে অবজেক্ট বলতে আসলে এটাই বোঝায় যে যার উপর কর্তৃত্ব হয় বা যার উপর গিয়ে পড়ে। যেমন সে ভাত খায়, খাওয়াটা কি তার উপর গিয়ে পড়েছে, এই জন্য এটা হচ্ছে অবজেক্ট। যেমন আমি আবার আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে হি ইজ এ বয়। দেখো এখানে বয়কে কিন্তু হোয়াট দ্বারা প্রশ্ন করলে মিলবে না। কি কারণে মিলবে না? কি, হ্যাঁ কথা ঠিক আছে যে অবজেক্ট হতে পারে, কিন্তু সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় হচ্ছে বয়। মানে হি যে বয় সে, মানে সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় হয়ে যাচ্ছে হচ্ছে বয়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্ট। আবার আমি লিখলাম হি গোস হোম। এখানে হোমকে দেখো, এখানে হোয়াট মানে কি, হুম মানে কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না। কিন্তু এখানে যদি হয়ার দ্বারা প্রশ্ন করি হয়ার, তখন এটা অ্যাডভার্বের মতো কাজ করে। কাজেই এটা কিন্তু আমার অবজেক্ট না। কাজেই এই ধরনের যদি কোনো অবজেক্ট থাকে, যেটাকে আমরা আসলে অবজেক্ট মনে করতেছি, যে ইংরেজি বাক্যের শেষেই কোনো কিছু যদি থাকে তাহলে সেটা অবজেক্ট। অবজেক্ট হতে হলে তাকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে মিলতে হবে। কাজেই এটার ভয়েস কিন্তু করা যাবে না,
কাজেই এখন আর দেরি করব না, চলো আমরা এই গঠনটাকে ফলো করে ভয়েসটা করে ফেলি। সেটা হচ্ছে কি, দেখো কি বলছি, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে বলছি হচ্ছে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব, তারপরে হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে লিখছি বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, যেমন ধরো এখানে সাবজেক্টের ঘরে আছে আই, সেটার অবজেক্ট ফর্ম হবে কি মি। তারপরে উই, তাহলে অবজেক্ট ফর্ম হবে কি আস। তারপরে হি, এটার অবজেক্ট ফর্ম কি হবে হিম। শি, এটার অবজেক্ট ফর্ম কি হবে হার। তারপরে দে, এটার অবজেক্ট ফর্ম কি হবে দেম। তারপরে ইট, এটার অবজেক্ট ফর্ম হবে ইট। ইউ, এইটার অবজেক্ট ফর্ম হবে হচ্ছে ইউ। তারপরে যে কোনো নাম, মনে করো লিখলাম যে রহিম, এটার অবজেক্ট ফর্ম হবে রহিম। অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সেটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো একটা ছোট্ট চালাকি আছে, সেটা হচ্ছে কি এই একটা গঠনকে ফলো করে আমরা সম্পূর্ণ ভয়েস অর্থাৎ টেন্সের যে ভয়েস থাকে অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভের যে বিষয়টা থাকে সেটা আমাদের কমপ্লিট করা সম্ভব। তাহলে এইটার জন্য আমাকে কি করতে হবে, মনে রাখবা যে একটা সেন্টেন্স অবশ্যই দেওয়া থাকবে, সেন্টেন্সটি যে টেন্সে দেওয়া থাকবে তার পরবর্তী টেন্স থেকে অক্সিলারি ভার্ব আনতে হবে। দেখো তো কি বলেছি, যে সেন্টেন্স যে টেন্সে দেওয়া থাকবে, ধরো একটা সেন্টেন্স আমি লিখলাম হি হেল্পস দ্য পুর। তাহলে এটা কোন টেন্স, আমরা যে টেন্সের আলোচনা করেছি সেই হিসাবে অবশ্যই এটা ভার্ব ওয়ান আছে, বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভালো কথা, আমি প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখব দা পুর, যেহেতু এটা একটা নেম, এর সাবজেক্টিভ ফর্ম কি হবে, সেটা হবে হচ্ছে দা পুর। এইবার অক্সিলারি দা ভার্বটা আমি মনে করো জানি না, এটা খালি রেখে যাব। তারপরে কি করব, অবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কোনটা হেল্প, এটা থার্ড ফর্ম হচ্ছে কি হেল্পড। তারপরে চোখ বন্ধ করে কি বাই। এবার এসে দেখো সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম মানে অবজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে কি হি। এখানে হি থাকলে তোমাদেরকে শেখানো হয়েছে সেটা হচ্ছে কি হিম। তাহলে দেখো আমাদের যে সমস্যাটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই অক্সিলারির ঘরে। কাজেই এই অক্সিলারির সমস্যাটা যদি সমাধান করা যায় তাহলেই কিন্তু ভয়েসটা একদম ক্লিয়ার কাট। এখন দেখো আমি কি বলছি, সেন্টেন্স যে টেন্সে থাকবে তারপরের টেন্সে থেকে অক্সিলারি আনতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার পরবর্তী টেন্স কোনটা, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটা অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর। তোমরা আগেই শিখেছ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, তাহলে দা পুর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই এখানে বসে যাবে হচ্ছে কি ইজ। দ্য পুর ইজ হেল্পড বাই হিম। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি এখানে ইজ বসানো যাবে না। এখানে অনেকেই মনে করবে যে এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু না, অ্যাডজেক্টিভ, তার আগে যদি দি বসে অ্যাডজেক্টিভটা হয়ে যাবে হচ্ছে কি প্লুরাল। আর প্লুরাল হলে আমাকে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, এই জন্য হবে হচ্ছে দা পুর আর হেল্পড বাই হিম। তাহলে ক্লিয়ার, সেন্টেন্স যে টেন্সে দেওয়া থাকবে তার পরবর্তী টেন্স থেকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এই রুলস ফলো করে মানে যে এক নাম্বার রুলস ফলো করে তুমি 6টা টেন্সের ভয়েস ক্লিয়ার কাট করতে পারবা। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। একটু ঝামেলায় পড়বো, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস,
আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে গিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আইএনজি যুক্ত বাক্য থাকলে, এখানে আমার আর কন্টিনিউয়াস ধরার হিসাব নেই, আইএনজি যুক্ত বাক্য থাকলে ওই টেন্সেরই অক্সিলারি আনার পর ছোট্ট করে বিং ব্যবহার করতে হয়। সেটা কিরকম ভাবে? আইএনজি যুক্ত বাক্য থাকলে এখানে আমি বলে দিচ্ছি, যেমন শুধু এইখানে আইএনজি যুক্ত বাক্য থাকবে তিনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব আছে শ্যাল বি উইল বি, এইটাই আনতে হবে। আনার পরে শুধু একটু সাথে সাথে একটা বিং বসিয়ে দিবে, সেটাই হয়ে যাবে। যেমন মনে করো আমি এখানে লিখলাম হি ইজ হেল্পিং মি, তাহলে দেখো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আমি লিখলাম মি, এর সাবজেক্ট ফর্ম হচ্ছে কি আই। অক্সিলারিটা মনে করো আমি জানি না, এটা বার কি রেখে গেলাম। তারপরে কি আছে ভার্ব থ্রি, ভার্ব থ্রি কি হেল্পড, তারপরে হচ্ছে কি বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম। এইবার দেখো বলছি যে যে টেন্সে থাকবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব আছে কি এম ইজ আর, আই এর সাথে কি বসে এম, এটার পরে ছোট করে শুধু একটু বিং বসিয়ে দিলেই হয়ে গেল, আই এম বিং হেল্পড বাই হিম। ভয়েস পরিপূর্ণভাবে শেষ। হ্যাঁ, এখন যদি এইভাবে কেউ না বুঝতে পারো তাহলে এইটাই আমি মনে করো যে একদম বিশদভাবে ইন ডিটেলস বলতে পারবো। তবে আশা করি তোমরা সবাই এভাবে বুঝতে পেরেছো। দেখো এর জন্য একটা কবিতা আছে, এই কবিতাটা তোমরা ফলো করতে পারো, দেখবা যে পরিপূর্ণভাবে মিলে। সেটা হচ্ছে কি অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। দেখো ভালো করে আমি কি বলছি, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। কারণ একটু আগে কিন্তু আমি বলেছি যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তার মানে কি ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। আর সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে। দেখো সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, এটাও কিন্তু তাই হয়েছে। একটু আগে কিন্তু সাবজেক্টটা যে বসছে সেটা কিন্তু বাইয়ের পরে গিয়ে বসছে। আবার মূল যে ভার্ব মানে মেইন যে ভার্ব, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল মানে কি ভার্ব থ্রি। তাহলে আমি কি দেখিয়েছি না যে এটা ভার্ব থ্রি ব্যবহার করতে হয়। তার আগে ঠেসে বসে, তার আগে ঠেসে বসে অক্সিলারি তো বোঝায়, তোমরা সংক্ষিপ্ত করে লিখি মহাশয়। দেখো এটা দিয়েও কিন্তু ভয়েস একদম করা হয়ে যায়। সেটা কিরকম ভাবে, যেমন প্রথম তোমাকে যেটা করিয়েছিলাম হি হেল্পস দা পুর, তাহলে কি অবজেক্ট বেটা সাবজেক্ট, এই যে অবজেক্ট সাবজেক্ট হয়ে হি হি করে হাসবে দা পুর, ওকে এটা বসাইলাম। তারপরে কি বলছি সাবজেক্ট লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, তাহলে বাইয়ের পরে বসাইলাম বাই, হি এর অবজেক্টিভ ফর্মটা বসাইলাম হিম। ঠিক আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মূল ভার্ব কোনটা, যেমন হেল্প, এই হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হেল্পড। তার আগে ঠেসে বসে অক্সিলারি মহাশয়, এই অক্সিলারিটা জানতে হবে, সেটাই হয়ে গেল। যেমন মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি আনতে হয়, সেটা তো আমরা আগেই শিখেছি। এই জন্য দা পুর আর হেল্পড বাই হিম। ক্লিয়ার? এখন দেখো এইভাবেও যদি কেউ না বুঝতে পারো তাহলে এখন একদম গঠন আকারে আমরা যাব। এটা যাওয়ার একটা উদ্দেশ্য আছে।
উদ্দেশ্যটা কি? আমি কিন্তু যখন তোমাদেরকে টেন্স করানো হয় তখন কিন্তু শুরুতেই বলছি যে আমরা মাতৃভাষাকে উপজীবিত করে বা উপজীব্য করে আমরা আমাদের টেন্সটা শিখবো, যাতে ফ্রি হ্যান্ড রাইটিং ভালোভাবে করতে পারি, স্পোকেন ভালোভাবে করতে পারি, বাংলা ভাষার ব্যবহার ভয়েসে কিভাবে হয় সেইটা শেখার জন্য এই স্ট্রাকচারে আমি যাব। তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমি লিখব প্রেজেন্ট ইনডিফিনিট অবজেক্ট এর সংক্ষিপ্ত আকারে লিখতেছি সাব ফর্ম, তারপরে হচ্ছে কি এম ইজ আর ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট। দেখো একদম এখন ইলাবোরেটলি তোমাকে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস অবজেক্টের সাব ফর্ম, এই এম ইজ আরই থাকবে, এম ইজ আর, এরপরে কি অ্যাড হবে একটা বিং, এরপরে হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। তোমাকে এটা বুঝে নিতে হবে যে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, আমি এখানে ই দিয়ে যাচ্ছি। আবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই একই কথাই থাকবে, তারপরে এখানে অ্যাড হবে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্টের ইত্যাদি ইত্যাদি। এই যে দেখো এভাবেই কিন্তু আমরা করতে পারি। একটু আগে যেভাবে করিয়েছি এভাবে কি করা যায় না? অবশ্যই যায়। আবার মনে করো পাস্ট ইনডিফিনিট, আমি একটু উপরে লিখতেছি জায়গা কম হওয়ার কারণে পাস্ট ইনডিফিনিট, দেখো অবজেক্ট, আমি আর এটা লিখতেছি না যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এটা তুমি বুঝতে পারবা, এই জন্য জাস্ট তোমাকে ধরিয়ে দিচ্ছি যাতে আমার জায়গা বেঁচে যায়। ওয়াজ অথবা ওয়ার, এরপরে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস, এই দেখো এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এটা লিখতেছি না আমি, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস অবজেক্ট, এই যে দেখো ওয়াজ ওয়ার, এরপরে হচ্ছে কি বিং, এরপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা তুমি বুঝে নিবে, আমি যা সংক্ষিপ্ত করতেছি যাতে ক্লাসটা অল্প সময়ের মধ্যে করা যায়। হ্যাঁ, আবার দেখো পাস্ট পারফেক্ট অবজেক্ট, অবজেক্টের পরে কি হবে হ্যাড বিন, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। যাই হোক এটা পাস্ট ফর্ম, আবার নিচে ফিউচার দিচ্ছি, এলোমেলো হয়ে যাচ্ছে, তুমি তো বুঝতেছো, তুমি বুঝতে পারলেই সব ওকে। এবার দেখো ফিউচার ইনডিফিনিট, আমি খুবই সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি করতেছি যাতে ক্লাসটা ছোট হয়। অবজেক্ট, এই যে এখানে কিন্তু তোমাকে লিখতে হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, আমি লিখতেছি আমার জায়গা বাঁচানোর জন্য। হ্যাঁ, শ্যাল বি অথবা উইল বি, এরপরে হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট, এটা তুমি বুঝে নিবে ফিউচার কন্টিনিউয়াস অবজেক্ট প্লাস এই শ্যাল বি উইল বি, এটাই থাকবে শ্যাল বি উইল বি, এরপরে একটা কি যোগ করতে হয় বিং, এরপরে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট, তারপরে পারফেক্ট ফিউচার পারফেক্ট অবজেক্ট শ্যাল হ্যাভ বিন, তারপরে হচ্ছে উইল হ্যাভ বিন, এরপরে ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট। এখন আমি তোমাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি যে এটা দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করা যায়, হাউ ইজ দ্যাট পসিবল। এইবার আসো, এই যে এখানে মনে রাখবা সমান সমান দিয়ে ভার্ব প্লাস মনে করো দিব পাস্ট যেহেতু হয়েছিল দিব, তারপরে এখানে ভার্ব প্লাস মনে করো এখানে দিতে পারি আমি এটা হইতেছিল বা হচ্ছিল, আর এখানে বাংলাটা আমার দরকার নেই কারণ এইটা আর এইটা সেম ভাবেই করতে পারো। এইখানে দিয়েছি হচ্ছে কি অবজেক্টের সাবজেক্ট ফর্ম, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে আমি নিচে নিচে লিখি তাহলে বুঝতে পারবে জায়গা কম, ভার্ব প্লাস হয়, আবার এখানে লিখলাম হচ্ছে ভার্ব প্লাস এই যে হইতেছে বা হচ্ছে, আবার এখানে লিখবো ভার্ব প্লাস হয়েছে বা
হইয়াছে, যেটা বলো তুমি, সমস্যা নেই। আবার এখানে লিখবো ভার্ব প্লাস হবে, এখানে লিখবো ভার্ব প্লাস হইতে বা হতে, যেটা বলো থাকিবে। আবার এখানে লিখবো ভার্ব প্লাস একটা দিয়ে করি হয়ে থাকিবে। দেখো এইটা বোঝানোর উদ্দেশ্যটা কি আমার, যে আমি বাংলাগুলো নিয়ে আসছি, আবার এখানে লিখছি ভার্ব। তুমি বলতে পারো কেন স্যার ভার্ব নেই নাকি? হ্যাঁ, ভার্ব বলছি এই কারণেই, একটা ভার্বের যে জন্মগত অর্থ থাকে, যেমন রিড, এটা অর্থ কি? পড়া। এই পড়ার সাথে যদি হয়েছিল যোগ করি, পড়া হয়েছিল। আবার পড়ার সাথে হইতেছিল বা হচ্ছিল যোগ করলে পড়া হচ্ছিল। তারপরে যদি বলি হয়, ভার্ব প্লাস হয় আমি বলেছি, তাই না? তাহলে পড়া হয়, পড়া হচ্ছে বা পড়া হইতেছে, পড়া হয়েছে, পড়া হবে, পড়া হইতে থাকিবে, পড়া হয়ে থাকিবে। এটা বলার উদ্দেশ্যটা কি, তাই না? যেমন আমি বললাম যে এই আমাদের গ্রাম, এই গ্রামে অনেক জিনিস পাওয়া যায়, সবাই মিলেমিশে বসবাস করি, আমাদের সকলকে কাজ করতে হয়। এই যে দেখো, এইরকম যদি কথা বলি, এই নদীতে অনেক মাছ আছে, নিয়মিত মাছ ধরা হয়, তাহলে আমি এই কথাটাই লিখি। হ্যাঁ, দেখো মনে করো এটা মুছে দিলাম, কেউ কিছু মনে করবে না, এটা বোঝানোর জন্য। যেমন আমি বললাম যে নিয়মিত মাছ ধরা হয়, তাহলে দেখো এই যে ধরা হচ্ছে কি জন্মগত অর্থ, তার সাথে যুক্ত হয়েছে কি হয়। এই হয় যুক্ত হলে কি হচ্ছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার কি দেওয়া হয়েছিল? প্রথমে অবজেক্ট, এখানে তো অবজেক্ট নাই, তাই না? অবজেক্ট আছে এই যে, তাহলে আমি এটা লিখলাম অবজেক্ট মানে কি ফিশ। এখন কিন্তু আমার এটাই সাবজেক্ট হয়ে যাচ্ছে, ওকে, ফিশ। তো প্রেজেন্ট ইনডিফিনিটে ভয়েসের ক্ষেত্রে স্ট্রাকচার কি ছিল? এম ইজ আর। তাহলে এই যে ফিশ ইজ, ভার্বের থার্ড ফর্ম কি? খট। নিয়মিত, রেগুলারলি। দেখো এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, বাই প্লাস অবজেক্ট। রাইটিং ইংলিশের ক্ষেত্রে বাইয়ের পরে অবজেক্ট এটা লেখা হয় না। যেমন এটা বলবো না ফিশ ইজ কট রেগুলারলি বাই ফিশারম্যান, এটা দরকার নেই রাইটিং ইংলিশের ক্ষেত্রে, কারণ ওইটা আমি তো ব্যবহার এভাবে করতে পারি, ফিশারম্যান ক্যাচ ফিশ রেগুলারলি। ঠিক আছে, নিয়মিত মাছ ধরা হয়। এটার জন্যই আমি বলেছি যে ভয়েস কেন লাগে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে, হয়, হইতেছে। তো এইভাবে যদি আমি যাই, তখন তো আমি বোঝানোর মধ্যে ছিলাম, এই জন্য তোমাদেরকে তেমন কিছুই করতে পারিনি। এখন আমি সুন্দর করে তোমাদেরকে গঠনগুলো লিখে দিব, কারণ তখন ছিলাম হচ্ছে আমরা বোঝানোর মধ্যে। আশা করি সেটা বুঝতে পেরেছ। এখন ভালো মতো করে, যেমন দেখো প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ফর্ম, এটা মনে রাখবা। দেখো আমি ভুল লিখতেছি কিন্তু, হ্যাঁ, অবজেক্ট। অবজেক্ট লিখলে এখানে ভুল হবে না, কারণ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম সেটা, কিন্তু আমি জায়গা বাঁচানোর জন্য এই কথাটা লিখেছি। আর কেন ভুল করতেছি সেটা কিন্তু তুমি জানো, কাজেই তোমার আর আমার মধ্যে যদি মিল থাকে, এখানে ভুল কোনো ভুল না, শুদ্ধটাই হচ্ছে ভুল, ভুলটাই হচ্ছে শুদ্ধ। আমরা বুঝতে পারাটা হচ্ছে কথা, আমাদের সেন্স ক্রিয়েট করতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার সেন্স সো দ্যাট উই ক্যান লার্ন ইংলিশ প্রপারলি। ওকে, অবজেক্ট এম ইজ আর, এরপরে দিয়েছি ভার্ব থ্রি বাই প্লাস সাবজেক্ট, তারপরে এখানে কি দিয়েছিলাম ভার্ব প্লাস হয়, এখানে আবার দ্বিতীয় বুঝো না কেউ, হ্যাঁ, হয়। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, অবজেক্ট প্লাস এই এম ইজ আরটাই থেকে যাবে, এম ইজ আর, এর সাথে একটু বাড়তি যোগ হবে হচ্ছে কি বিং। এরপরে হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট, এখানে ভার্ব প্লাস কি হচ্ছে অথবা হইতেছে। এটা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য শুধু, হ্যাঁ, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি হঠাৎ করে তুমি এমন একটা বাক্য সামনে নিয়ে আসলা যেখানে সাবজেক্ট নাই, কিন্তু কাজটা ঠিকই হয়েছে। যেমন আমি বললাম এখানে ইংরেজি শেখানো হয়, তাহলে কি ইংলিশ ইজ টট হিয়ার, এখানে কে শিখায়, হু ইজ টিচিং হিয়ার ইজ নট এ ম্যাটার অ্যাট অল, জাস্ট ইউ নিড টু লার্ন ইংলিশ and I need to teach English, and that's why these kinds of sentences are used. Okay, দেখো আমি এখানে কি বলছি, that's why these kinds of sentences are used,
এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, কে ইউজ করে সেটা বলা হচ্ছে না, হচ্ছে যে কাজটা হচ্ছে কিনা। এই ধরনের করতে গেলে আমাদের এই স্ট্রাকচার লাগবে ফ্রি হ্যান্ড রাইটিং এ, সেই জন্য এটা। এখন যদি আমি এটা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে তোমাদের আসলে লেখার জন্য এটা আমি দিয়েছি, সেটা হচ্ছে কি হ্যাভ বিন, এখানে দিয়ে আসলাম হচ্ছে হ্যাজ বিন, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এরপরে বাই প্লাস সাবজেক্ট। তুমি এখানে কি বলবা, ভার্ব প্লাস হয়েছে। আমরা শুধু চলিত ভাষায় ব্যবহার করতেছি, সাধু ভাষা এড়িয়ে যাচ্ছি। আবার দেখো পাস্ট ইনডিফিনিটে অবজেক্ট প্লাস ওয়াজ, তারপরে হচ্ছে ওয়ার, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। আমি এটা এভাবে লিখতে পারি ভার্ব প্লাস হলো, অথবা লিখতে পারি ভার্ব প্লাস হয়েছিল। যেমন এটা এরকম হতে পারে, কাজটি করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। ইংরেজি শেখা হয়েছিল, ইংলিশ ওয়াজ লার্নড। ঠিক আছে। আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস, সেটা হচ্ছে কি প্রথমে অবজেক্ট, এরপরে হচ্ছে কি ওয়াজ ওয়ারি থেকে যাবে, এরপরে হচ্ছে বিং, এরপরে হচ্ছে কি ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট। এখন দেখো হলো, এর সাথে আমি অ্যাড করে দিতে পারি হইতেছিল, আবার এটাও অ্যাড করতে পারি হচ্ছিল। মনে রাখতে হবে এখানে ভার্বটাকে কিন্তু অ্যাড করতে হবে, মানে ভার্বের জন্মগত অর্থ, যেমন ইট মানে খাওয়া, তার সাথে হলো যোগ করলে খাওয়া হলো। ঠিক আছে। আবার হচ্ছে পাস্ট পারফেক্ট অবজেক্ট প্লাস হ্যাড বিন, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। এখানে ভার্বটা দরকার নেই, কারণ এইটা আর পাস্ট ইনডিফিনিট দুইটা সেম। দেখো এইটা আর পাস্ট ইনডিফিনিট, যেমন কাজ করা হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান হতে পারে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান হতে পারে। এটা ইটস আপ টু ইউ, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট, জাস্ট গো অন উইথ ইউর ওয়ার্ক। ওকে, মানে এটা তুমি কি ব্যবহার করবা সেটা তোমার ভালোবাসার উপর নির্ভর করে, তোমার ভালো লাগার উপর নির্ভর করে, অথবা তোমার যেখানে স্বাচ্ছন্দ্যবোধ সেটার উপর নির্ভর করে। ওকে। এবার দেখো ফিউচার অবজেক্ট শ্যাল বি, শ্যালের ব্যবহার তেমন একটা নেই, উইল বি, এরপরে হচ্ছে কি ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে মনে রাখতে হবে ভার্ব প্লাস হবে, যেমন বললাম ইংরেজি শেখা হবে, ইংলিশ উইল বি লার্নড। তারপরে মাছ ধরা হবে, ফিশ উইল বি কট। ওকে, এই জন্য প্যাসিভ ফর্ম লাগে। এটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা অংশ হিসাবে, কারণ তুমি একটা গ্রামার শিখতেছ, তো গ্রামার শিখা মানে তো এই না যে গ্রামার শিখে সুন্দরভাবে মুখস্থ করলা করে নাম্বার পেলা, সেটা তো না। ইংলিশ কেন, ইংলিশ তো এক সাবজেক্ট না, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা যাতে সুন্দরভাবে শিখে, ওইটাকে আমি যেমন বাংলাতে কথা বলতেছি সেই কথা বলা যায়, সেই জন্য আমি ইংরেজিটা শিখতেছি, তাই না? কাজে এটাকে সাবজেক্ট হিসাবে ধরে কেন ভীতি থাকবে, তা থাকা যাবে না। এটাকে ফ্রিলি লিখতে জানতে হবে, ফ্রিলি বলতে জানতে হবে। আর তোমরা যেহেতু সবাই মোটামুটি রিডিং তো পারবেই, তাই না? কাজেই এটাই যদি হয়, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং অল উড বি ক্লিয়ার্ড বাই ইউ in a certain amount of time. Just wait and see what is going to be happened. Okay? তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস অবজেক্ট, তারপরে মনে করো যে এই শ্যাল বিটাই থাকবে, শ্যাল বি একবারে লিখে দিলাম বিং, অথবা যদি উইল বি লিখো উইল বি, এরপরে বিং, এরপরে হচ্ছে ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট। এই যে দেখো ভার্বের পরে এই যে দেখো তে থাকিবে হয়েছে না, হতে থাকিবে বা হইতে থাকিবে, যেটা তুমি বলো, হতে থাকিবে। ফিউচার পারফেক্ট অবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরপরে হচ্ছে কি ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট। ভার্ব প্লাস মনে করো হয়ে থাকিবে, একটা ওয়ার্ডই ব্যবহার করি তাহলে গুড এনাফ। হয়ে থাকিবে, যেমন আমি বললাম এখানে ভাত রান্না করা হয়ে থাকিবে, তাহলে কি রাইস উইল হ্যাভ বিন কুকড হিয়ার। তুমি একটা লোককে বললা ভাই আসেন আসেন আপনারা মনে খাওয়ানো হবে,
তাহলে কি বাই প্লিজ কাম, ইউ উইল বি ফেড। ওকে, তাহলে এই ব্যবহারটা যদি আমি না জানি তাহলে আমার এই গ্রামার শিখে লাভ কি, ভয়েস শিখে লাভ কি? হ্যাঁ, তো আমাদের যেহেতু সিলেবাসে অবশ্যই ভয়েস আছে, একটা নির্দিষ্ট নাম্বার পাওয়া যায়, তো এটা হচ্ছে টেন্সের ভয়েস, এটা দিয়ে আমরা শুধু ফ্রি হ্যান্ড রাইটিং করি। এবং এর বাহিরেও ভয়েসের একটা পার্ট আছে যা সাধারণত বিভিন্ন ভার্সিটি পরীক্ষা বলো, তারপরে তোমার স্কুল পরীক্ষা বলো আসে, সেটার উপর আমাদের পরবর্তী পার্ট আছে, সেই পার্টের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা না, এই কিছুক্ষণ পরেই, ঠিক আছে? জাস্ট এটা ভালোভাবে আয়ত্ত করো। এটা যদি আয়ত্ত করতে না পারো তাহলে পরেরটা তোমাকে শিখিয়ে আমার কোনো লাভ হবে না, তুমি পরিপূর্ণভাবে বুঝতে পারবে না। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ভয়েসের সেকেন্ড পার্টের জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো হইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যাতে তুমি যেমন শিখতেছ তোমারও তো একটা সমাজের প্রতি বা রাষ্ট্রের প্রতি দায় থেকে যায়, সেই দায় থেকে আরেকজনকে শেখার সুযোগ করে দিবে। সো ধন্যবাদ। কয় মিনিট?